আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার। এটা আমাদের একেবারে কমন একটা রোগ হয়ে দাঁড়াইছে ইদানিং। আর এটা সম্পর্কে আসলে আলোচনার বিষয়টা হলো এটা মানে আমাদের করণীয় কি, এইটাই মূল বিষয়। কারণ উচ্চ রক্তচাপ সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানা। তারপর আজকে আমরা কয়েকটা বিষয় ইনশাল্লাহ জানতে চেষ্টা করবো এটা থেকে। এক নম্বরে হলো আমরা সংক্ষেপে যদি লিখি, একটু আগে নামটা লিখি, উচ্চ রক্তচাপ, ইংলিশ হলো হাই ব্লাড প্রেশার অথবা হাইপার টেনশন। সংক্ষেপে আমরা লিখি হচ্ছে HTN। HTN লিখলে ডাক্তাররা যারা তারা বোঝেন যে হাইপার টেনশন। তো এই হাইপার টেনশন কি, কয়েকটা পয়েন্টে আমরা ইনশাল্লাহ কথা বলবো। হাইপার টেনশন কি, এটার ধরন অর্থাৎ টাইপ, তারপর হলো সিমটমস, কি কি লক্ষণ থাকে, কারণ কি কারণে হাই ব্লাড প্রেশার হয়, কারণের মধ্যে আরেকটা বিষয় আছে রিস্ক ফ্যাক্টরস, কারা কারা বেশি রিস্কে, কাদের কাদের এই প্রেশার হাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর কমপ্লিকেশন অর্থাৎ এটা থেকে কি কি জটিলতা দেখা দিতে পারে হাই ব্লাড প্রেশার থাকলে। আর লাস্টে আমরা শিখব করণীয়, আমাদের কি কি করণীয় হাই ব্লাড প্রেশার থেকে আমরা যদি স্থায়ীভাবে মুক্তি পেতে পারি, এর জন্য কী করব। আমাদের তো হাই ব্লাড প্রেশারের চিকিৎসা হচ্ছে, যেটা চলছে সেটা হলো ব্লাড প্রেশার বাড়বে, আপনার ব্লাড প্রেশার কমানোর ওষুধ খেয়ে থাকবো, আবার বাড়বে, ওষুধ খেয়ে খেয়ে জাস্ট প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখবো। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সারা জীবন যাতে ওষুধ না খেতে হয়, এর জন্য কী করণীয় সেটা আমরা ইনশাল্লাহ শিখতে চেষ্টা করব। তাহলে হাই ব্লাড প্রেশার কি, এটা যদি বলি, আমরা একটা জিনিস জানি, তরল পদার্থ যদি কোনো নালীর ভিতর দিয়ে, পাইপের ভিতরে দিয়ে চলে, তাহলে সেটা গায়ে পার্শ্ব চাপ দেয়। ওই পাইপের গায়ে পার্শ্বে একটা চাপ দেয়। আপনারা দেখবেন রাস্তায় অনেক সময় পাইপ দিয়ে পানি দেওয়ার সময় পাইপে ফুটো থাকলে কি হয়, খুব স্পিডে পানি উপরের দিকে উঠতে থাকে, বেরোতে থাকে। অর্থাৎ সামনের দিকে যেমন একটা ফোর্স আছে, পাশেও একটা ফোর্স কাজ করে। এই যে পাত্রের গায়ে যে পার্শ্বে একটা চাপ দেওয়া, পাশে যে চাপটা দেয়, এটা হলো আপনার ব্লাড প্রেশার। অর্থাৎ ব্লাড প্রেশার হলো রক্তনালীর ভিতর দিয়ে রক্ত চলার সময় রক্তনালীর গায়ে যে চাপটা দেয়, রক্তনালীর গায়ে যে চাপটা দেয় সেটা হলো ব্লাড প্রেশার। তো তাহলে আমার একটা জিনিস কিন্তু বোঝা দরকার যে রক্তনালী দিয়ে রক্ত চলার সময় আপনার হাই ব্লাড প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশারটা কতটুকু হাই হবে, এটা নির্ধারণ করবে দুইটা জিনিস। একটা হলো অ্যামাউন্ট, কতটুকু রক্ত আপনার হার্টে পাম্প করে পাঠাচ্ছে, আর একটা হলো আপনার রেজিস্ট্যান্স অফ ফ্লো, রেজিস্ট্যান্স টু ফ্লো অফ ব্লাড। অর্থাৎ আপনার যে ব্লাডের ভেজেলের ভিতরে যে ব্লাডটা চলবে, হার্টে কতটুকু ব্লাড পাম্প করে পাঠাবে, যদি পরিমাণটা বেশি হয় তাহলে প্রেশার বেশি হবে। আর যদি রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হয়, আপনার এরকম একটা নালীর ভিতর দিয়ে রক্ত চলার সময় যে পরিমাণ চাপ পড়বে, এটা যদি কোনো কারণে আপনার এরকম ন্যারো হয়ে যায়, তাহলে নিশ্চিত চাপটা বেশি হবে। ঠিক তো? তাহলে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে দুইটা জিনিস আপনার খুবই গুরুত্বপূর্ণ, যে হার্টে কী পরিমাণ রক্ত পাম্প করে বডিতে পাঠাচ্ছে, আর এটা কতটুকু আপনার নালী, ওই নালীটা কতটুকু সরু বা কতটুকু আপনার ডাইলেটেড, এটার উপর ডিপেন্ড করবে। কথাটা বুঝে আসতেছে কি? আচ্ছা, এই একটা বিষয়। এখন আমরা দেখব এটার ধরন। ধরন হলো দুই ধরনের ব্লাড প্রেশার, একটা হলো সিস্টোলিক আর একটা হলো ডায়াস্টোলিক। সিস্টোলিক ব্লাড প্রেশারটা আপনার সবসময় এটা হলো, এটাকে বলা হচ্ছে টপ, হ্যাঁ, টপ প্রেশার, সর্বোচ্চটা। আর এটা হলো বটম, সর্বনিম্নটা। টপটা কীভাবে, আমাদের হার্ট যখন
পাম্প করে ব্লাডটাকে পাঠায়, পাম্প করার জন্য যখন হার্টটা চাপ দেয় ওই সময় একটা প্রেশারটা বেশি হবে কিনা, হার্ট চাপ দিয়ে ব্লাডটাকে পাঠাবে ওই সময় প্রেশারটা বেশি পড়বে। এটা হলো সিস্টোলিক প্রেশার, তাহলে টপ, এটা সর্বোচ্চ হবে। আর যেটা ডায়াস্টোলিক সেটা হলো বিটুইন টু সিস্টোলিক, অর্থাৎ দুইটা পাম্পের মাঝখানে একটা পাম্প দিল, হার্ট যে রেস্ট নেবে, অর্থাৎ একটু হার্টটা প্রসারিত হয়ে রেস্ট নেবে, ওই সময় কিন্তু আর কি থাকবে না, চাপটা তো বেশি থাকবে না, ওই সময় চাপটা নেমে আসবে, ওইটা হলো ডায়াস্টোলিক। কথা ক্লিয়ার? কথা রিপিট করার দরকার নেই, কারণ আবার জানতে চাইলে ভিডিওটা যদি বারবার করে দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখি? ধরেন উপরেটা আসলো 120 বাই নিচেটা আসলো 80, এটা হলো নর্মাল ব্লাড প্রেশার। এটাকে লিখতে হয় মিলিমিটার অফ মার্কারিতে, হ্যাঁ, মিলিমিটার অফ এইচজি মার্কারি, এভাবে আমরা লিখব। তাহলে আমরা ধরন জানলাম। এখন আসেন সিমটমস। সাধারণত হাই ব্লাড প্রেশারে কোনো সিমটম থাকে না। দীর্ঘদিন যাবৎ আমাদের বডিতে ব্লাড প্রেশার হাই থাকলেও সাধারণত কোনো সিমটম থাকে না। যখন একটা পর্যায়ে এসে সিমটম দেখা দেয় তখন আসলে ভিতরে ভিতরে বড় একটা ক্ষতি হয়ে যায়, অর্থাৎ একেবারে লাইফ থ্রেটেনিং পর্যায়ে যাওয়ার পরে এটার সিমটম প্রকাশ পায়। এর আগে সাধারণত সিমটম প্রকাশ পায় না। তবে কারো কারো ক্ষেত্রে অল্প কিছু সিমটমস দেখা যায়, সেগুলো স্পেসিফিক না, সবার ক্ষেত্রে একরকম না। কারো কারো ক্ষেত্রে আপনার হেডেক, মাথা ব্যথা থাকে, তারপর হলো শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ নিঃশ্বাসটা ছোট হয়ে আসে। আর একটা হলো নোজ ব্লিড, অর্থাৎ নাক দিয়ে রক্ত যায়। আপনি দেখবেন এই কথাটা অনেক সময় শুনবেন যে ওই প্রেশার বাড়লে নাক দিয়ে রক্ত যায়, অথবা অনেকে বুঝেই না, তার সমস্যা মনে হতে পারে যে আমার সমস্যাই নাক দিয়ে রক্ত পড়া, অথচ তাকে খোঁজ নিলে দেখা যাবে তার প্রেশারটা বেশি। আপনারা যদি শুনে থাকেন অনেক আগে মনে হয় কোনো সময় বলা হয়ে থাকতে পারে, আমার কাছে একজন পেশেন্ট আসছিলেন, ওনার নাক দিয়ে রক্ত পড়ে, কিছুক্ষণ পর পর একেবারে দ্বিধার্সে অনেক পরিমাণ রক্ত আসে। তো কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই আমাদের, মানে আমরা অনেকেই এই চিন্তা করে ওষুধ দিতে পারি যে মিলিফিলাম দিলেই বোধহয় কমে যাবে, কিন্তু আমার মাথায় আসলো যে ওনার কেন ব্লাডটা যাচ্ছে আমি একটু দেখি। প্রেশারটা যখন একটু দেখলাম, প্রেশার একেবারে হাই। ওনার প্রেশার আমার মনে পড়ে যত উপরেটা ছিল 200-র উপরে, নিচেরটা মানে 150 প্লাস মানে 150 এরকম হতে পারে, একজাক্টলি মনে নেই, তবে খুব বেশি পরিমাণে ছিল। ওইখানে যদি আপনি ওষুধ দিয়ে দ্রুত ব্লাডটাকে বন্ধ করে দেন, প্রেশারটাকে নিয়ন্ত্রণে না এনে, তখন কিন্তু মানে দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয় থাকবে। ব্লাডটা বের হতে পেরে আপনার ব্রেনের যে ভেজেলগুলো আছে ওগুলো সুরক্ষিত আছে। ব্লাডটা যদি না বের হতে পারে, ব্রেনে যদি আপনার অত্যাধিক পরিমাণে ব্লাড সার্কুলেশন হতে থাকে, ব্রেনের একটা ভেজেল ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে স্ট্রোক করবে রোগী। তাহলে আমাদের নাক দিয়ে রক্ত গেলেই রক্ত বন্ধ করার ওষুধ দেওয়ার আগে একটু ভাবতে হবে কেন, হ্যাঁ। তাহলে এই লক্ষণগুলো সাধারণত থাকে, কিন্তু এগুলো সবার মধ্যে নাও থাকতে পারে, কারো কারো কোনো লক্ষণই থাকে না। এখন আসেন কারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ব্লাড প্রেশার বাড়বে কেন? কারণগুলো যদি আমরা জানি, সেই কারণগুলো আমাদের অ্যাভয়েড করে চলতে সুবিধা হবে, আর আমরা ইনশাল্লাহ এটা থেকে বেঁচে থাকতে পারবো। আসেন কারণ। কারণের মধ্যে হলো একটা আছে প্রাইমারি কারণ হলো এটাই খুব বেশি মানে বিতর্কত আন্ডারলাইন কোনো কজ থাকে না। বয়সের সাথে ধীরে 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 অনেক বছর ধরে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এটা খুব বেশি বড় কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এটা হলো প্রাইমারি। আর একটা আছে সেকেন্ডারি। সেকেন্ডারি হলো এর পিছনে আপনার আন্ডারলাইন কোনো কজ থাকে, অর্থাৎ কোনো নির্ধারিত কারণে বডির অন্য কোনো যে কোনো সমস্যার কারণে বা অন্য কোনো প্যাথোলজির কারণে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, এটা হলো সেকেন্ডারি। এখন আমরা দেখি কি কি কারণে ব্লাড প্রেশার বাড়তে পারে। এক নম্বরে হলো আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া কি? স্লিপ অ্যাপনিয়া হলো ঘুমের মধ্যে হঠাৎ করে দম বন্ধ হয়ে যাওয়া। ওই দিন যে একটা বাচ্চা আসছিল, 11 বছরের বাচ্চা, 77 কেজি 800 গ্রাম ওজন,
এর মূল সমস্যাই ছিল ঘুমের মধ্যে হঠাৎ করে দম আটকে যায়, ওর বাবা মা ভয় পেয়ে যায় যে বাচ্চা বাঁচবে কি বাঁচবে না, তা সে অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে আর নিঃশ্বাস নিতে পারে না। এটা হলো অর্থাৎ আপনার স্লিপ অ্যাপনিয়া। হ্যাঁ, এটা যদি বারবার হতে থাকে তাহলে বুঝতে হবে আপনার প্রেশার বেড়ে যেতে পারে এবং হার্টের সমস্যা ইন্ডিকেট করে। কিডনি ডিজিজ, অর্থাৎ কিডনিতে যদি দীর্ঘদিন ধরে কোনো রোগ থাকে তাহলে প্রেশার বেড়ে যেতে পারে। কারণ কিডনির অন্যান্য কাজের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে রেগুলেট ব্লাড প্রেশার, অর্থাৎ ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা। এটা হচ্ছে কিডনির খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। রেনিন এনজিওটেনসিন একটা মেকানিজম আছে, এর মাধ্যমে কিডনি ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কিডনি যদি সমস্যায় পড়ে যায় তাহলে আপনার ব্লাড প্রেশারে সমস্যা হবে, অর্থাৎ ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। আর একটা কারণ হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড টিউমার, অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয় তাহলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। আর একটা বিষয় হলো আপনার কনজেনিটালি যদি আমাদের ব্লাড ভেজেলসে কোনো ডিফেক্ট থাকে, জন্মগতভাবেই তার ব্লাড ভেজেলগুলো সরু থাকতে পারে, ওখানে কোনো অবস্ট্রাকল থাকতে পারে, তাহলে ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। এখন আসেন রিস্ক ফ্যাক্টরস। রিস্ক ফ্যাক্টরস, আর এই ফেভার আপনার রিমাটিক ফিভার ভাববেন না। তো এই রিস্ক ফ্যাক্টরস কী কী বিষয়গুলো আপনার ব্লাড প্রেশার বাড়াতে সহায়তা করে অথবা কারা বেশি ঝুঁকিতে? এক নম্বর হলো এজ, বয়স বাড়ার কারণে অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। 2 নম্বর হলো রেস, জাতি। আপনার আফ্রিকানদের মধ্যে ব্লাড প্রেশার বাড়ার একটা প্রবণতা থাকে, এরা অল্প বয়সেই, এদের ওই এজ লাগে না, বয়স অল্প থাকলেই এদের হাই ব্লাড প্রেশার দেখা দেয়। তারপরে হলো ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ জেনেটিক্যালি যদি আপনার ফ্যামিলিতে বাবা মা দাদা দাদি এনাদের কারো ব্লাড প্রেশার থাকে তাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা হলো ওবেসিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এখন ওবেসিটি নিয়ে তো অনেক কাজ হচ্ছে, অনেক মানুষ সমস্যার মধ্যে আছে, স্বাস্থ্য ঝুঁকিতে অনেক বেশি যারা ওবেসিটি, অর্থাৎ মেদ যাদের বেশি, ডায়াবেটিসের সম্ভাবনা তাদের বেশি, হাই প্রেশারের সম্ভাবনা বেশি, অর্থাৎ এরা স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এর কারণটা হলো আমরা এর আগে যে ইনসুলিন রেজিস্ট্যান্স পড়েছি ওটাই। কিন্তু ওবেসিটি কেন হয়, ফ্যাট কেন জমে, ইনসুলিন বডিতে বেশি হয়ে গেলে, গ্লুকোজ মেটাবলিজম না হইতে পারলে আপনার ওবেসিটি দেখা দেয়, অর্থাৎ মোটা হতে থাকে। মোটা হয়ে গেলে কি হয়, আরেকটা বিষয় দেখেন, যখন একটা লোক মোটা হয়ে গেল তার বডির সাইজ অনুযায়ী সে যদি অনেক বেশি মোটা হয় তাহলে হার্টের কী করতে হয়, বেশি পরিমাণে ব্লাড পাম্প করে বডিতে পাঠাইতে হয়, ঠিক কি না? আমার যে সাইজ, এই সাইজ যদি আমি ডাবল সাইজ হয়ে যাই তাহলে আমার বডিতে ব্লাডের রিকোয়ারমেন্টস বাড়বে, হার্টের বেশি করে পাম্প করে ব্লাড বেশি করে পাঠাইতে হবে। বেশি করে পাঠাতে গেলে কি হবে, ওই অ্যামাউন্টের কথা বলছিলাম শুরুতে, বেশি পরিমাণে বেশি অ্যামাউন্টের ব্লাড যখন যাবে তখন কি হবে, চাপ বেশি পড়বে। আবার চর্বি যদি আমার বেড়ে যেতে থাকে, সেটা তো রক্তনালীতেও চর্বিগুলো জমবে, সেটা কি করবে, রক্তনালীটাকেও শুরু করে ফেলবে। তাহলে ধীরে ধীরে আমাদের ব্লাড প্রেশার বাড়তে থাকবে। আচ্ছা, ওবেসিটি গেল। এখন আসেন ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি কমে যায়, এক্সারসাইজ হোক অ্যাক্টিভিটিস হোক, হ্যাঁ, কমপ্লিকেশন শিখবো আর হলো করণীয়। আচ্ছা, আমাদের যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায় তাহলে ব্লাড প্রেশার বাড়বে। সহজ কথা হলো আমাদের বডির অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে ধীরে ধীরে ব্লাড প্রেশার কীভাবে বাড়ে, এটার অনেক মেকানিজম আছে।
ওই ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে সম্পর্ক, কাজকর্ম কমে গেলে আমাদের ওবেসিটি ধীরে ধীরে দেখা দিবে। পুরোটা একটার সাথে আরেকটা কোরিলেশন আছে। আর একটা হলো টোবাকো। টোবাকো কি? তামাক। তামাক ব্লাড প্রেশার বাড়ায়। যারা খুব বেশি পরিমাণে তামাক খায়, সেটা চুষে হোক, আপনার বিড়ি ধূমপানের মাধ্যমে হোক, সেটা অল্পক্ষণ পরেই ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আর দীর্ঘদিন এটা চলতে থাকলে কি হয়, এই টোবাকোর যে আপনার ক্ষতিকর দিকটা, এটা মূলত হলো আর্টারিতে ড্যামেজ তৈরি করে। অর্থাৎ ব্লাডের ভেজেলে ভিতরে যখন ড্যামেজ তৈরি করে, তখন কি হয়, ওখানে আস্তে 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 হ্যাঁ ওটা শুরু হয়ে যায়। ওখানে এলডিএলগুলো ভিএলডিএলগুলো জমতে থাকে, খারাপ কোলেস্টেরল জমে জমে সেটাকে ন্যারো করে ফেলে। আর একটা হলো টু মাচ সল্ট। এই বিষয়টা একটু মানে বিতর্কিত বিষয়। খুব বেশি পরিমাণে যদি লবণ খাই, অর্থাৎ সোডিয়াম খাই, সোডিয়াম ক্লোরাইড খাই, হ্যাঁ, তাহলে ব্লাড প্রেশার বাড়তে পারে। কারণটা হলো আপনার ব্লাডের ভলিউমটা তখন বেড়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড বেশি হয়ে গেলে ব্লাডের ভলিউমটা বাড়বে, সে কারণে কি হবে, হাই ব্লাড প্রেশার হবে। তবে যদি শর্করা কেউ না খায়, শর্করা যদি খুব বেশি পরিমাণে না খায়, তাহলে সোডিয়াম ক্লোরাইড মাঝে মধ্যে খেলেও, আলাদা করে খেলেও সমস্যা হবে না। এটার ব্যাখ্যাটা খুব বড় ব্যাখ্যা, আসলে আজকে সময় সংক্ষেপ করতে চাইলে এটা বলা যাবে না। আর একটা হলো লো পটাশিয়াম। আমরা যদি আপনার পটাশিয়াম কম খাই, তাহলে আপনার ব্লাড প্রেশার বাড়বে। কারণ পটাশিয়াম হলেই সোডিয়ামকে ব্যালেন্স করতে সহায়তা করে। সেই কারণে কি করা যাবে না, পটাশিয়াম কম খেয়ে লবণ বেশি খাওয়া যাবে না। আর একটা হলো অ্যালকোহল। অ্যালকোহল যারা ড্রিঙ্ক করে, তাদের ব্লাড প্রেশার বাড়তে থাকে। তাহলে এগুলো হলো রিস্ক ফ্যাক্টর। এই বিষয়গুলো যদি কারোর মধ্যে থাকে, তার হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আসেন, ব্লাড প্রেশার একটু হাই থাকলো, আমার তো দৈনন্দিন কাজকর্ম ঠিকঠাকই চলছে, আমার অসুবিধাটা কোথায়, এটা একটু জানা দরকার। ব্লাড প্রেশার বেড়ে গেলে আবার কী কী হতে পারে? হতে পারে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কীভাবে হবে সেই মেকানিজম একটু সংক্ষেপে বলি। ব্লাড প্রেশার কেন বেড়েছে আমার? নিশ্চয়ই কোনো ব্লকেজ তৈরি হচ্ছে, অর্থাৎ আর্টারিগুলো কী হয়, ধীরে 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 শুরু হয়ে যাচ্ছে, তাই তো? এরকম করে এই ব্লকটা তখন আরও বাড়বে, আরও বাড়বে। একটা সময় ফুল ব্লক হয়ে গেলে তখন এখান দিয়ে আর ব্লাড চলাচল করতে পারবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। এটা গেল। স্ট্রোক হতে পারে। স্ট্রোক হবে কিভাবে? আমাদের ব্রেনের রক্তনালীতে যদি আপনার চর্বি জমে ধীরে ধীরে ব্লক হতে থাকে, অথবা খুব বেশি চর্বি জমেই নেই, ব্লক হয় নেই, কিন্তু অত্যাধিক পরিমাণে হার্ট পাম্প করে, মানে কোনো কারণে যদি ব্রেনে রক্ত পাঠাইতে হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার ওই ব্রেনের একটা ভেসেল ছিঁড়ে গিয়ে স্ট্রোক হতে পারে। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, অনেক সময় শুনবেন যে মানুষের বাথরুমে গিয়ে স্ট্রোক করছে, এটা শোনা যায় প্রায়। এর কারণটা হলো, বাথরুমে গিয়ে আমাদের অভ্যাস কি? অভ্যাস হলো যদি গোসলের সময় হয়, কেউ কেউ মুখে একটু পানি নেয়, না নিয়ে ডাইরেক্ট মাথায় পানি ঢালে। আবার হাত মুখ ধোয়ার সময় প্রথমেই একটু হাত ধুই কি না ধুই, মুখে পানি নেই আমরা। এতে যেটা হয়, হঠাৎ করে মাথাটা ঠান্ডা হয়ে গেলে, মুখ এবং মাথার এরিয়াটা ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা হলে কি হয়, ব্লাড ভেসেলগুলো কনজেস্টেড হয়, সংকুচিত হয়ে যায়। আর এই জায়গাটা ঠান্ডা হওয়ার কারণে নিচের ব্লাডের মানে ফ্লোটা দ্রুত উপরের দিকে উঠে আসে, ব্রেনের দিকে চলে আসে। ব্লাডের ফ্লোটা ব্রেনে খুব পরিমাণে বেড়ে যায়। ওদিকে ব্লাডের ভেসেলগুলো সংকুচিত হয়ে গেছে, ব্লাডের ফ্লোটা বেড়ে গেছে, তখন হঠাৎ করে একটা ব্লাড ভেসেল ছিঁড়ে যায়। মেকানিজমটা বোঝা গেছে? তাহলে দেখেন, আমরা যদি মানে একটু বলি, দেখেন যদি এরকম হয়, আমরা যেটা করি, আপনার সুন্নত তরিকা গোসলের নিয়ম মেনে আমরা আগে যদি উজু করে গোসল করি, তাহলে কিন্তু সেটা হচ্ছে না। সুন্দর করে হাত ধুবো, গড়গড়া করবো, নাকে পানি নেব, ধীরে 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 এটা ব্যালেন্স করে তারপরে হলো মাথায় পানি নেব। একটা বিষয় গেল, স্ট্রোক হতে পারে, তারপরে হার্ট ফেলিয়ার হতে পারে।
হার্ট ফেলিওর কথাটা কি? হার্ট ফেলিওর মানে হলো যে কাজ যার করার কথা সেই কাজ করতে যদি সে ফেল করে, সেটা হলো হার্ট ফেলিওর, তাই তো? হার্ট ফেলিওর কীভাবে হবে? যখন আমার বডিতে বেশি ডিমান্ড দরকার আপনার ব্লাডের, মোটার কারণে হোক অন্য কোনো কারণে হোক, এবং আমার ব্লাড ভেসেলগুলো সরু, তখন খুব বেশি পরিমাণে হার্টকে পাম্প করতে হয়। হার্টকে পাম্প করতে করতে কি হার্টের মাসেলগুলো আপনার দুর্বল হয়ে পড়ে এবং হাইপারট্রফি হয়ে যায়। মাসেলগুলো যখন হাইপারট্রফি হয়ে যায়, তখন এর আগে বলেছিলাম আপনার ওই হার্টের যে চেম্বার ওখানে ধারণ ক্ষমতা কমে যায়, তখন আরও বেশি করে পাম্প করতে হয়। বেশি করে পাম্প করতে হঠাৎ হার্ট কী করে কাজটা ছেড়ে দেয় সাময়িকভাবে। এটা হলো হার্ট ফেল করা। আবার আর একটা হলো আপনার আমাদের চোখের যে ব্লাড ভেসেলগুলো আছে, এগুলোতে খুব বেশি পরিমাণে চাপ পড়লে ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে যায়। দেখবেন খুব বেশি পরিমাণে যখন হাই প্রেশার হয়ে যায় তখন চোখে রক্ত জমে যায়, দেখা যায় কি না? এটাই কারণটা হলো আপনার ওই বেশি পরিমাণে যখন এখান থেকে সার্কুলেশন হয়, কোনো কারণে যদি চোখের একটা ব্লাড ভেসেল ছিঁড়ে যায় তখন এটা হতে পারে। মেমোরি, খুব উচ্চ রক্তচাপ যদি দীর্ঘদিন ধরে থাকতে থাকে তাহলে এর মেমোরি ধীরে ধীরে ফল করতে থাকে। সে খুব ভালো করে রিমাইন্ড করা, মনে করা এবং ধীরে সুস্থে চিন্তা করা, এটা আস্তে আস্তে হারাইতে থাকে। তো এ ধরনের আরও অনেক কমপ্লিকেশন আছে যেটা আপনার হাই ব্লাড প্রেশার থেকে দেখা দিতে পারে। এখন আসেন, কমপ্লিকেশন তো আমরা জানলাম, এখন আমাদের করণীয় কি? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি করব? সারা জীবন কি ওষুধ খেয়ে যাব, নাকি উচ্চ রক্তচাপটা ভালো হওয়ার জন্য আমাদের কিছু করার আছে? আপনার করণীর মধ্যে 1 নম্বরে দেখেন আর একটা বিষয় বাদ পড়ে গেছে আমাদের রিস্ক ফ্যাক্টরের মধ্যে, সেটা হলো যারা খুব বেশি স্ট্রেসে থাকে। কথাটা না বললে নয়, খুব বেশি স্ট্রেসে যারা থাকে, যাদের ঘুম কম হয়, মানসিক চাপে যারা থাকে। এর আগে বলেছি স্ট্রেসে থাকলে আর ঘুম কম হলে কি হয়? স্টেরয়েড হরমোন অর্থাৎ স্ট্রেস হরমোন বেশি করে রিলিজ হয়। রিলিজ হলে আমাদের সিম্প্যাথেটিক নার্ভের অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেয়। হার্টের ক্ষেত্রে যেটা হয়, সিম্প্যাথেটিক নার্ভের অ্যাক্টিভিটিস বেড়ে গেলে এটা রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয়। তো রক্তনালী সংকুচিত হলে স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার বেড়ে যাবে। এখন আমাদের করণীয় কী দেখেন? করণীয় হলে যারা ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্লাসটা করেছেন তাদের মানে বুঝতে বাকি নাই, সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমাবো, ইনসুলিন রেজিস্ট্যান্সটা দূর করা, তাই তো? ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করলে কী হবে? ওবেসিটি কমবে। ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করলে আপনার হার্টের ব্লাড ভেসেলগুলোতে যে চর্বি জমা ছিল সেগুলো কমবে। তাহলে ধীরে 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 কী হবে? আপনার ব্লাড প্রেশারটা নিশ্চয়ই নর্মাল হবে। তারপরে খাবার, আমি যদি কোনো খাবারে বুঝতে পারি যে খাবারটা খেলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, সেই খাবারগুলো অ্যাভয়েড করবো। আর খাবারগুলোর সাথে তো খুব বেশি সম্পর্ক ইনসুলিন রেজিস্ট্যান্সের। অর্থাৎ যদি আমরা সুগার বেশি করে খাই, কার্বোহাইড্রেট বেশি করে খাই, তাহলে আমাদের কি হয়? বডিতে চর্বি বেশি জমে। তাহলে আমরা খাবারটা এভাবে খাবো যাতে আমাদের বডিতে চর্বি বেশি না জমতে পারে, অর্থাৎ সুগার কম খাবো, সুগার রিলেটেড খাবারগুলো কম খাবো। ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে ভালো করা যায় এটা তো ভিডিওতে বলা আছে, আপনি ডায়াবেটিসের যে ভিডিওটা আছে ওখানে বলা আছে, ওখান থেকে একবার একটু দেখে নেবেন। তারপর হলো স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ঘুম, অর্থাৎ যা যা আমাদের রিস্ক ফ্যাক্টর ছিল, যেগুলোতে ঝামেলা থাকলে আমার ব্লাড প্রেশার বাড়ে, সেইগুলো আমরা অ্যাভয়েড করবো। করণীয় তেলে নাকি সহজ কথা। তো স্ট্রেস ম্যানেজমেন্ট আপনার কীভাবে করা যায়? এটা ঘুম আমাদের কখন আসে না? দুশ্চিন্তা যখন করি, এর আগেও বলেছি, আবার দুশ্চিন্তা যখন বেশি করি তখন ঘুম আসে না। একটা আর একটার সাথে রিলেশন আছে। ঘুম না আসলে দুশ্চিন্তা হয়, আবার দুশ্চিন্তার কারণেও ঘুম আসে না। সেই কারণে আমাদের ব্রেনটাকে আমরা কুল রাখতে চেষ্টা করব। সবসময় আমরা যদি ধীরে 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 অনেক সময় ভরে নিঃশ্বাস নেই এবং ধীরে 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 ছাড়ি, তাহলে আমাদের হার্ট রেট কমে আসে, ব্রেনটা রিল্যাক্স হয়। হ্যাঁ, তখন আপনার স্ট্রেস কমে আসে। আর আমরা যদি সময় মতো ঘুমাই, অর্থাৎ রাতে যতটুকু সম্ভব চেষ্টা করবো আগে ভাগে ঘুমিয়ে যেতে এবং সকালে ভোরে উঠতে।
তারপর কি করব? এক্সারসাইজ করব। এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ঘুমের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সারসাইজ। যে ঠিকঠাক মতো এক্সারসাইজ করবে তার ইনশাল্লাহ ঘুম হবে, আর যার ঘুম হবে তার হলে স্ট্রেস কম থাকবে। এক্সারসাইজ মানে হলো আপনি কায়িক পরিশ্রম, সেটা আপনি যদি কাজের মাধ্যমে করতে পারেন, আর না হলে আলাদা করে এক্সারসাইজ করতে হবে। তারপরে হলো আপনি অ্যাভয়েড টোবাকো, তামাক বর্জন করব। হ্যাঁ, অ্যাভয়েড অ্যালকোহল, অ্যালকোহল বর্জন করব। এই কাজগুলো যদি করতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ দেখবেন সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে না। এখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে খুব বেশি প্রেশার নিয়ে আপনার কাছে রোগী আসছে, তাকে তো আপনি এখন এগুলো ম্যানেজমেন্ট দিয়ে হবে না। তাকে আগে ওষুধ দিয়ে প্রেশারটাকে নর্মালে এনে তারপর তাকে ধীরে ধীরে যদি এই করণীয়গুলো বোঝাই দেওয়া যায়। আপনি খাবারের বিষয়ে একটা কথা, অনেকে আমাদের মধ্যে প্রচলিত আছে, ডিম খেলে প্রেশার বাড়ে। ডিম খেলে প্রেশার বাড়বে কখন? যদি আপনি সুগার মেটাবলিজম করে চলেন, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তখন ডিম খেলে প্রেশার বাড়বে। কিন্তু যদি আপনি ফ্যাট মেটাবলিজম করে চলতে পারেন, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সটা না থাকে, তখন ডিম খেলে প্রেশার বাড়বে না। আমি একজনকে চিনি, উনি হলো আগে একটা ডিম খেলে ওনার প্রেশার অনেক বেড়ে যেত। ওনার প্রেশার সারাক্ষণ থাকতো 130/90, এটা থাকতো সবসময়। একটা ডিম খেলে এটা 140 হয়ে যেত, এটা 100। আবার যদি কোনো সময় দাওয়াতে গিয়ে গরুর গোস্ত ডিম একসাথে দেখা যেত, তার এটা 150, এটা 100+, এরকম দেখা যেত। উনি এখন আপনার কার্বোহাইড্রেট বাদ দিয়ে ওনার কিন্তু এখন প্রেশার আলহামদুলিল্লাহ নর্মাল থাকে, একেবারে নর্মাল, মানে পুরোপুরি নর্মাল। উনি 2 বেলায় ডিম খায়, এখন সমস্যা না। গরুর গোস্ত খেলে এখন ইনশাল্লাহ প্রেশার বাড়ে না, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার দেখতে হবে যে কারণটা কি। সুগার যদি ভেঙে যদি আমরা চলি, ডিম খেলে এটা তো ফ্যাট বেশি, এটা তো পুরোটাই জমে যায়, তাই তো। সুগার ফ্যাট ভাঙার তো দরকার পড়ে না বডির। আর আমি যদি ফ্যাট মেটাবলিজম করে চলি, ফ্যাট আমি খাবো, সেটা ভেঙে যাবে, কাজে লেগে যাবে, সাথে সাথে সেটাকে বার্ন করে এনার্জি তৈরি হবে। তাহলে কি হবে না? প্রেশার ইনশাল্লাহ বাড়বে না। তাহলে আমাদের কি মোটামুটি একটা বুঝ আসছে তো? তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এভাবে চলতে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।